প্রমথ চৌধুরীর লেখা ভারতচন্দ্র প্রবন্ধটি প্রথমে মানসী ও মর্মবাণী পত্রিকায় ১৩৩৫ বঙ্গাব্দের শ্রাবণ মাসে অর্থাৎ ইংরেজি সাল ১৯২৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি পরে নানা চর্চা তাঁর প্রবন্ধ গ্রন্থে তিনি ১৯৩২ সালে প্রকাশ করেন। ভারতচন্দ্র প্রবন্ধটি শান্তিপুর সাহিত্য সম্মিলনীতে সভাপতির অভিভাষণ রূপে পাঠ করা হয়েছিল। এ প্রসঙ্গে আমরা প্রাবন্ধিক প্রমথ চৌধুরী সম্পর্কে দু একটি কথা আবশ্যিক মনে করে শুনে নিই। তাঁর জন্ম ১৮৬৮ খ্রিস্টাব্দের পাবনা শহরের, বর্তমান বাংলাদেশের পাবনার হরিপুর গ্রামে। তারপর তাঁর শিক্ষা দীক্ষা বা বেড়ে ওঠা অনেকটাই এই ভারতবর্ষে। তার সঙ্গে যুক্ত হয়েছে তাঁর কলকাতা কৃষ্ণনগর, পড়াশোনার জন্য বিলেত, আবার ঠাকুরবাড়ির জামাই হিসেবে তিনি জায়গা পেয়েছিলেন। তিনি বীরবল ছদ্মনামে লিখতেন। তাঁর সম্পাদিত সবুজপত্র পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বাংলা সাহিত্য বা গদ্য সাহিত্যের ইতিহাসে স্থান করে নিয়েছে। প্রমথ চৌধুরী বেশ জোর ও যুক্তির সঙ্গে সাহিত্যের বাহন হিসেবে গদ্য ভাষাকে ব্যবহার করার পক্ষপাতী ছিলেন। ওনার একটি কথার কথা প্রবন্ধে একটি লাইন এভাবে বলেন, খানিকটা এরকম: যে ভাষায় কথা কই সে ভাষায় লিখতে পারলে ভাষা প্রাণ পায়। এই কথ্য মৌখিক ভাষার ভিত্তিতে যে ভাষা দাঁড়িয়ে গদ্য ভাষা, সেই চলিত গদ্যকেই তিনি সাহিত্যের বাহন হিসাবে প্রচলনের চেষ্টা করেন। সে সময়ের বিশ্ববিখ্যাত এবং বাংলা সাহিত্য সংস্কৃতির প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর এমন যুক্তিতে সাড়া দেন। সে যাই হোক, এবার ভারতচন্দ্র প্রবন্ধ প্রসঙ্গে আসি। প্রবন্ধের প্রথম অংশে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বাংলা ভাষা সাহিত্যের সেবক রূপে নিজেকে পরিচিতি প্রদান করছেন এবং এই সাহিত্য সম্মিলনীতে অংশগ্রহণ করে দেওয়ার জন্য উদ্যোক্তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে অধিকাংশ এই আমন্ত্রণে তিনি সাড়া দিতে পারেন না, কারণ বয়স হয়েছে, দুর্বল স্বাস্থ্য। তবে এই শান্তিপুরের সাহিত্য সম্মিলনীতে তাঁর আসবার যে মূল কারণ একজন চিরস্মরণীয় লেখক ভারতচন্দ্র সম্পর্কে কিছু বলবার তিনি অবকাশ পেয়েছেন এবং সে সম্পর্কে তার বলার কিছু বিশেষ আগ্রহ আছে। এবং এই প্রসঙ্গে বলে রাখেন যে তার কথা ভাষায় বা বক্তব্য যুক্তিতে কিছু নিজের ব্যক্তি প্রসঙ্গ চলে এলেও, ব্যক্তিগত জায়গা চলে এলেও সেটা যেন পাঠক সমালোচকেরা যুক্তি এবং সাবধানতার সঙ্গে গ্রহণ করেন। প্রাবন্ধিক প্রমথ চৌধুরী এ যুগের ভারতচন্দ্র সমালোচকদের কাছে শুনতে পান বা জেনেছেন যে প্রমথ চৌধুরী এবং ভারতচন্দ্রকে আত্মীয়তার সূত্রে আবদ্ধ করে আলোচনা করা হয় এবং তিনি বলছেন যে সমালোচক ভারতচন্দ্রের প্রশংসা না প্রমথ চৌধুরীর নিন্দা, কোনটির উপর বেশি জোর দিয়ে সেই প্রসঙ্গ আনেন সেটা স্বতন্ত্র আলোচনার বিষয়। তবে ভারতচন্দ্র সেই নিন্দার ভাগী হতে পারেন না। আবার তা যদি ভারতচন্দ্রের প্রশংসা হয় তাহলে সেই প্রশংসার উত্তরাধিকারও বর্তমান প্রাবন্ধিক প্রমথ চৌধুরী নন। সাধারণ মানুষ
তিনি তুচ্ছ নিন্দা প্রশংসার দাবিদার ভারতচন্দ্র সে জাতীয় নিন্দা প্রশংসার অধিকারী নিশ্চয়ই ভারতচন্দ্র নন। এই সভায় প্রাবন্ধিককে বলতে শোনা যাচ্ছে যে 180 বছর পূর্বে ইহলোক ত্যাগ করেন ভারতচন্দ্র। আমরা জানি ভারতচন্দ্র মধ্যযুগের সর্বশেষ শক্তিমান কবি। তিনি 1712 খ্রিস্টাব্দে পেড়ো গ্রামে জন্মগ্রহণ করেন এবং 47 বছর বয়সে 1760-এ তিনি ইহলোক ত্যাগ করেন। সে যাই হোক, এই কথাগুলি পরে আবার উঠে আসবে। এই যে 180 বছর একজন সাহিত্য বা সাহিত্যিকের সমালোচনা প্রসঙ্গ ধারাবাহিকভাবে আসছে, প্রশংসা বা নিন্দা যে কোনো ছলেই হোক, এটা অত্যন্ত গৌরবের এবং গুরুত্বপূর্ণ বিষয়। তিনি মনে করেন যে এত দীর্ঘদিন ধরে হয়তো একালের রবীন্দ্রনাথই একমাত্র সেই কালের পরীক্ষায় উত্তীর্ণ হবে। এছাড়া দু একজনের নাম হয়তো আগামীকালের বাংলা সাহিত্যে খুঁজে পাওয়া যাবে, বাদ বাকি সব জলে বুদবুদের মতো মিশিয়ে যাবেন। এত দীর্ঘ প্রায় 200 বছর ধরে টিকে থাকার মতো রসদ তারা দিয়ে গেছেন কিনা বাংলা সাহিত্য সংস্কৃতিকে, সে ভাববার বিষয়। তবে এটা ঠিক যে এই 180 বছরে ভারতবর্ষের সভ্যতার, বাংলা বাঙালির দর্শনের বেশ কিছুটা অদল বদল ঘটেছে। রাজনৈতিক, সামাজিক, ইংরেজ থেকে ভারতবর্ষের যে যোগ বিয়োগ, সেগুলো ঘটনা ঘটেছে। রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে ঘটেছে মনোজগতে নানান বিপ্লব, এবং এর মধ্য দিয়েও ভারতচন্দ্র চিরজীবী হয়ে রয়েছেন। এরই নাম তো সাহিত্যের অমরতা। আবার এক্ষেত্রে সমালোচকের কার্য লৌকিক নিন্দা প্রশংসা নয়, এই অমরতার কারণ আবিষ্কার করা এবং মনকে সংকীর্ণতা বা রাগদেশ থেকে মুক্ত করাই সাহিত্য সমালোচকের লক্ষ্য। তবে একথাও ঠিক যে সব দেশে সব সাহিত্যে দু একজন সাহিত্যিক সাধারণের মধ্যে দুষ্ট ও বড় লেখক রূপে নিশ্চয়ই চিহ্নিত হয়েছেন। যেমন ইতালির ম্যাকিয়াভেলি একজন সাহিত্যিক, তার দ্য প্রিন্স গ্রন্থটি সাহিত্য বা রাজনৈতিক দর্শন হিসাবে নিশ্চয়ই অতুলনীয় সৃষ্টি, এবং ইউরোপের শিল্প সংস্কৃতিতে একটি বরণীয় কীর্তি। অথচ ম্যাকিয়াভেলি নামটি একটা অশ্রদ্ধা বা গালাগালির সঙ্গে তুচ্ছতার ভাবনা নিয়েই স্মরণ করা হয়। আমাদের ভারতবর্ষেও বাংলা ভাষার সীমায়িত পরিসরেও ভারতচন্দ্রের অবস্থান, ভারতচন্দ্রের আলোচনা সমালোচনাতেও এরকম কিছু প্রবন্ধকার প্রমথ চৌধুরী দেখতে পান বা শুনতে পান। এই দুর্নামের সঠিক কারণটি নিশ্চয়ই ভেবে দেখা দরকার। দুর্নামের পিছনে কোনো সঠিক সত্য রয়েছে কিনা তার অনুসন্ধানও জরুরি বলে মনে করেন, এবং এটা সমালোচকদের দায়িত্বও বলে মনে করেন প্রাবন্ধিক। এরপর তিনি ভারতচন্দ্রের জীবন সম্পর্কে আলোচনা করেছেন যে তার জীবন সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না, তবু তিনি নিজে যতটুকু বলে গেছেন তা থেকে জানা যায় যে তিনি উচ্চ ব্রাহ্মণ বংশে একটি জমিদার বা ভূসম্পন্ন ব্যক্তির গৃহেই জন্মগ্রহণ করেছেন। কোনো বিশেষ সমালোচক প্রমথ চৌধুরীর উচ্চ ব্রাহ্মণ বংশ এবং ভারতচন্দ্রেরও সেরকম পরিচয়গত মিল লক্ষ্য করেছেন, এবং এই বিষয়টি তাদের বিচারের প্রসঙ্গে এসছে। এই দুজনের পারস্পরিক তুলনা এবং সাদৃশ্য প্রসঙ্গে সমালোচকদের বিচার বিতর্ককে অর্থহীন এবং প্রহসন বলে মনে করেছেন, এবং এ প্রসঙ্গে তিনি মঙ্গল কাব্যের বিখ্যাত শক্তিমান কবি মুকুন্দ চক্রবর্তীর আত্মপরিচয়ে দেয়া লাইনটির কথা বলেন যে, মুকুন্দ চক্রবর্তী তাঁর চণ্ডী কাব্যের আরম্ভে তাঁর আত্মপরিচয় দিয়েছেন দামুন্নাই চাষ চষি। কিন্তু চাষ না চাষলে বড় লেখক হওয়া যায় কিনা, বা চাষ করা উচিত কি অনুচিত, কিসের চাষ করা, কিন্তু এই মাটি চাষের সঙ্গে সঙ্গে মনের চাষের কথাও তিনি বলেন যে এই মনের চাষের ফলেই তো সাহিত্য বা সাহিত্যের জন্ম হয়।
সমালোচকেরা সম্প্রতি প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর জীবন এগুলোকেও একটু ট্র্যাজেডির কারণ কারণ বলে মনে করেছেন। একজন সামাজিক মানুষের যা কিছু থাকা প্রায় প্রয়োজন, প্রাবন্ধিকের ছবি আছে, তবু তার জীবন কিভাবে ট্র্যাজেডি হয়ে উঠেছে নিশ্চয়ই এই ভাবনার আম, অবকাশ আছে। আসলে ব্যক্তি জীবনই শুধু নয়, সাহিত্য জীবনই তার ট্র্যাজিক বলে মনে করেন সমালোচকরা। যাই হোক, প্রাবন্ধিক ভারতচন্দ্রের জীবন সম্পর্কে নিজের জীবনের কোনো রকম মিল খুঁজে পাননি অন্তত প্রমথ চৌধুরী। ভারতচন্দ্রের জীবনে সত্যিই একটি অসাধারণ ট্র্যাজেডির লক্ষ্য করা যায়। আম, তবে তার সম্পর্কিত তথ্য তিনি যা এখানে পরিবেশন করেছেন তা তিনি গ্রহণ করেছেন 1302 শতাব্দে দ্বারকানাথ বসু নামক জনৈক ব্যক্তির কবির জীবন সম্বলিত যে ভারতচন্দ্রের গ্রন্থাবলী প্রকাশিত হয় সেই তথ্যগুলি, এবং সেগুলিকেই তিনি গ্রহণযোগ্য মনে করেন, কারণ সেখানেও বঙ্গভাষা ও সাহিত্য এই গ্রন্থের প্রণেতা দীনেশচন্দ্র রায়ের দেয়া তথ্যের সঙ্গে তার সাদৃশ্য বা যোগ তিনি খুঁজে পেয়েছেন। সেই অনুযায়ী বলতে হয় 1712 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র হুগলি জেলার অন্তর্গত পেঁড়ো গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নরেন্দ্র নারায়ণ রায় ভুরসুট পরগনার অধিপতি, এবং এই নরেন্দ্রনাথ নারায়ণ রায় বর্ধমান রাজার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে সর্বশান্ত হন। তখন ভারতচন্দ্রের বয়স মাত্র 11। তিনি বিদ্যা লাভের স্বপ্ন ইচ্ছে নিয়ে পলায়ন পূর্বক বা পালিয়ে গিয়ে মামার বাড়ি যান, এবং সেখানে সংস্কৃত, ব্যাকরণ, অভিধান বেশ যত্ন সহকারে পড়াশোনা করে 14 বছরে বাড়ি ফিরে এসে বাড়ির বড়দের কর্তৃক ভর্ৎসিত হন। এর কারণ তিনি অনর্থক বা অনর্থকরী ভাষা বা সাহিত্য বা ইত্যাদি চর্চা করে এসছেন। কারণ সে সময়ে পারস্য ভাষা বা ফার্সি শিখলে সে সময়ের রাজভাষা ছিল সেটি আর কি, তো এখন যেমন ইংরেজি, তো ওই ফার্সি ভাষা উৎপন্ন হলেই বা পণ্ডিত হলেই তার রোজগার বা জীবন সহজ হতো বা তিনি দাম পেতেন ইত্যাদি। তো এই ভর্ৎসনা জুটার পর তিনি পারস্য ভাষায় ব্যুৎপত্তি লাভের স্বপ্ন নিয়ে দেবানন্দপুর গ্রামের জমিদার রামচন্দ্র মুন্সির আশ্রয়ে থেকে বেশ পরিশ্রম করে পারস্য ভাষা অধ্যয়ন করেন। সেখান থেকে 20 বছর বয়সে বাড়ি ফিরে এলে আত্মীয় স্বজনেরা তার বিদ্যা বুদ্ধির পরিচয় পান, এবং বর্ধমান রাজার কাছ থেকে সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়ে তাকে ভাবতে বলেন, এবং এই কাজে গিয়ে রাজকর্মচারীদের চক্রান্তে ভারতচন্দ্র বর্ধমানে কারারুদ্ধ হন। তারপর সেখান থেকে কর্মচারীর একজনের কৃপায় পালান তিনি কটক মানে উড়িষ্যা ইত্যাদি। কটকে মারহাট্টাদের সুবেদার শিবভট্টের আশ্রয়ে কিছুকাল বাস করেন, এবং সেখান থেকে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী বৈষ্ণবদের সঙ্গে সঙ্গ লাভ করেন। শ্রীমদ ভাগবত বা বৈষ্ণব গ্রন্থশাস্ত্র, দর্শন ইত্যাদি চর্চা করেন। এই অধ্যয়নের পরে তিনি নিশ্চয়ই ভক্তিমান গেরুয়া বসন লাভ করে সর্বদাই ধর্ম চিন্তায় সময় ব্যয় করার কথা ভাবেন, এবং বৃন্দাবন ধাম দর্শনের মানুষে তিনি ওই পুরী থেকে বা শ্রীক্ষেত্র থেকে পায়ে হেঁটেই যাত্রা করেন। পথিমধ্যে তার এক ভগ্নিপতি সঙ্গে সাক্ষাৎ হলে তিনি তাকে ঘরে এসে বুঝিয়ে বা সংসারী করার চেষ্টা করেন, এবং এই অর্থোপার্জনের জন্য ফরাসডাঙ্গার দুপলে সাহেবের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর আশ্রয় ভারতচন্দ্রকে গ্রহণ করতে হয়, এবং এই ইন্দ্রনারায়ণ চৌধুরীর সুবাদেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আশ্রয়ে তিনি আশ্রয় পান। মাসিক 40 টাকা মাইনের সভাসদ হিসেবে নিযুক্ত হন ভারতচন্দ্র, এবং সেখানেই তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন, একথা আমরা জানি। এবং অন্নদামঙ্গল কাব্য রচনার পেছনে ওই পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্র রায়ের বংশ প্রশস্তি এবং দেবী অন্নদার পূজা প্রচার লক্ষ্যই ছিল নিশ্চয়ই, একথা আমরা অনেকেই জানি। সে যাই হোক, অন্নদামঙ্গল কাব্য শুনে খুশি হয়ে ভারতচন্দ্রকে মুলাজোড় গ্রাম ইজারা দেন, এবং সেখানে বাড়ি তৈরি করে জন্য এককালীন 100 টাকা দান করেন। এই গ্রামেই তিনি 48 বছর বয়সে
আম, আম, তার ইহজীবন সাঙ্গ করেন। এই সমস্ত তথ্য প্রমথ চৌধুরী পরিবেশন করেন এবং তার শেষ বয়সে যে জীবন কিভাবে কেটেছিল তার পরিচয় নাগাষ্টক নামক একটি বইয়ে পাওয়া যায়। তার কয়েকটি লাইন তিনি উদ্ধার করছেন, যে যশস্রস্ত্রং ধনমপি চ বস্ত্রং চিরচিতং সমস্তং মে নাগ গ্রসতি সবিরাগ হরিহরি ইত্যাদি তার শেষ লাইন। এই তো যাই হোক, এই প্রসঙ্গে ভারতচন্দ্র যিনি জমিদার বংশে বা রাজবংশে জন্মগ্রহণ করেছেন এবং 11 বছর বয়সেই তাকে পরের আশ্রয়ে থাকতে এবং পরান্ন ভোজনে জীবন ধারণ করে এখান থেকে সেখানে পালিয়ে কারাবাস থেকে সন্ন্যাসী ইত্যাদি বৈষ্ণব শাস্ত্র চর্চা গার্হস্থ্য অবলম্বন করে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা, তারপরে দুপলে সাহেবের দেওয়ান, কৃষ্ণনগরের আশ্রয়, মাসিক 40 টাকা, এভাবে তার শেষ জীবনেও কিন্তু বর্ধমান রাজার কর্মচারীগণ তাকে পীড়া দিতে ছাড়েনি আর কি। যাই হোক, এ সমস্ত জীবন আমাদের আতঙ্কের নিশ্চয় এবং কল্পনা করতেও ভয় পায়, কিন্তু ভারতচন্দ্রের জীবন বেশ ঝড় জল বা ভূমিকম্পের মধ্য দিয়েই কাটছে এবং নিশ্চয়ই তার আরাম বা বিলাসী হওয়ার কোনো সুযোগ ছিল না। তাই ভারতচন্দ্র বলেন, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। তো সে যুগে দেশের মানুষ লোকের হাতে ক্ষণেকে চাঁদ আসুক আর না আসুক, নিশ্চয়ই ভাগ্যে দড়ি জুটত। এটা বলার অপেক্ষা রাখে না যে এই অবস্থার সম্মুখীন হলে বা শিকার হলে মানুষ 99% জনেরই মন বিষাক্ত এবং তার রসনা কণ্টকিত হয়ে ওঠে এবং মানুষ তো প্রায় জীবন মৃত্যু হয়ে পড়ে। কিন্তু ভারতচন্দ্র তার সৃষ্ট সাহিত্যে যে প্রতিনিন্দার উল্লেখ স্ত্রী চরিত্রে দিয়ে করেছেন, তা সবার দুঃখ শুনি কহে একসতী, অপূর্ব আমার দুঃখ কর অবগতি, মহাকবি মোর প্রতি কত রস জানে, কহিলে বিরস কথা সরস বাখানে। তো এই নিন্দা আসলে ভারতচন্দ্রেরই আত্মকথা, কথা মনে করার যথেষ্ট কারণ আছে। তো যাই হোক, একথা শুনে নিশ্চয় দুটি জিনিসের পরিচয় পায়, যে রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ হয়েও তার হয়তো দারিদ্র বা ঘোচেনি যেমন, তেমনি সুখ স্বাচ্ছন্দ্য বা সেই স্বাধীনতাটুকু, বা তাকে দারিদ্র অবশ্য নিরানন্দও করতে পারেনি। যাই হোক, তো এই মানুষটি সংসারে নির্লিপ্তভাবে বিষয় বাসনায় নিশ্চয়ই আবদ্ধ হননি। এ প্রসঙ্গে প্রমোদ চৌধুরী উল্লেখ করছেন যে দ্বিতীয় শেক্সপিয়ার বলে গণ্য ইউরোপের লেখক সেরভান্তেস এর জীবন বিষম দুঃখময় হয়েছিল, অথচ তার হাসিতে সাহিত্য জগৎ নিশ্চয়ই এখনো আন্দোলিত বা আনন্দ পান। এই হাসিকে ইউরোপীয়রা বলেন বীরের হাসি। এ জাতীয় হাসির ভিতর যে বীরত্ব আছে তা অবশ্য পল্টনী বীরত্ব নয়, কিন্তু এই হাসির মূলে কি আছে ভারতচন্দ্র নিজেই বলেন তার কথা, যে চেতনা যাহার চিত্রে সেই চিদানন্দ, যেজন চেতনামুখী সেই সদা সুখী, যেজন অচেত চিত্ত সেই সদা দুঃখী। এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী বলেন যে পূর্বেই তিনি বলেছেন যে তাঁর রচিত অন্নদামঙ্গল, মানসিংহ, সত্যনারায়ণের পুঁথি ইত্যাদিতে তিনি যে আত্মপরিচয় দিয়ে গেছেন এবং লোকমুখে শোনা এবং কবি ঈশ্বরগুপ্ত সংগৃহীত যে তথ্যাদি এর উপর ভর করেই এ সমস্ত কিছু পরিবেশন করা হচ্ছে। তবে তাঁর দুঃখময় জীবনের ছায়া তাঁর কাব্যে কোথাও গিয়ে পড়েনি বলে এই কথাটি বলছেন। আসলে তার কাব্যের দোষগুণ তার অসার চরিত্রের ফুল কিংবা ফল নয়, বরং তার উল্টোটা। তার কাব্যের চরিত্র যাই হোক, তার নিজের চরিত্র ছিল অনন্য সাধারণ আত্মবশ। যাই হোক, ভারতচন্দ্র ছোট হন বড় হন, তিনি জাত কবি, সুতরাং তার অহংয়ের পরিচয় অবশ্য তার কাব্যে নেই, কারণ ভারতচন্দ্রের কাব্যের যথার্থ বিচার
লিখতে হলে তিনি যে রাজার ছেলে এবং কৃষ্ণচন্দ্রের সভাসদ আর কৃষ্ণচন্দ্রের চরিত্র যে দূষিত সে সম্পর্কে উপেক্ষা করতে হবে। সুখের বিষয় সংস্কৃত কবিদের জীবন চরিত্র আমাদের কাছে অবিদিত, নচেত সমালোচকদের হাতে তারাও হয়তো নিস্তার পেতেন না। এ প্রসঙ্গে তিনি একটি প্রমথ চৌধুরী তার একটি ঘটনার কথা উল্লেখ করেন যে তিনি যখন প্রবন্ধটি লিখছেন তার 10-12 বছর পূর্বে দার্জিলিং শহরে সাহিত্য সভায় রবীন্দ্রনাথের অনুরোধে বঙ্গ সাহিত্যের ইতিহাস সম্বন্ধে একটি ইংরেজি ভাষায় নাতিদীর্ঘ কবিতা পাঠ করে ফেরেন এবং পরে দেশে ফিরে সেটি প্রবন্ধের আকারে প্রকাশও করেন। এবং বলা বাহুল্য যে প্রাক ব্রিটিশ বা নবাবী আমল যুগের বঙ্গ সাহিত্যের ইতিহাসে ভারতচন্দ্রের নাম নিশ্চয়ই উজ্জ্বল রাখা চলে না, তবু উক্ত প্রবন্ধে বিদ্যাসুন্দর নামক কাব্যের দোষ গুণ বিচার করতে তিনি নিশ্চয়ই বাধ্য হয়েছেন এবং সে প্রবন্ধে ভারতচন্দ্রের অতি প্রশংসাও নেই অতি নিন্দাও নেই। এর কারণ নিন্দা প্রশংসায় যারা সিদ্ধহস্ত তাদের ও বিষয়ে অতিক্রম করবার আমার প্রবৃত্তি নেই বলে প্রমথ চৌধুরী জানান, আর তার শক্তিও নেই। আসলে কারো পক্ষে অথবা বিপক্ষে জোর ওকালতি করা প্রাবন্ধিক নিজে বলেন যে তার সাধ্যের অতীত, এবং প্রমাণ হিসেবে বলছেন যে আমি ব্যারিস্টারি পরীক্ষায় পাশ করেছি কিন্তু আদালতের পরীক্ষায় ফেল করেছি। এবং ভারতচন্দ্র বলেন উকিলের প্রসঙ্গে যে সবে গুণ যত দোষ মিথ্যা কয়ে সারে। এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কথাটির মধ্য দিয়েই তাদের পারস্পরিক সমালোচনা বা সম্পর্ক সূত্রের যে সমালোচকেরা করেন ভারতচন্দ্র এবং প্রমথ চৌধুরীকে মিলিয়ে, এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করেন। যাই হোক, তো এখানে তিনি লেখক হিসেবেই যা কথা বলছেন, পাঠক হিসেবে নয়। ভারতচন্দ্রের লেখার সম্বন্ধে তার 2-4টি কথা নিবেদন করছেন এইভাবেই যে প্রমথ চৌধুরী ভাষা মার্গে ভারতচন্দ্রের পদানুসরণই করেছেন। কারণ হিসেবে তিনি ভারতচন্দ্রের রাজধানীতে বসবাসের কথা বলেছেন এবং 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত তিনি কৃষ্ণনগরে ছিলেন। এই কৃষ্ণনগরই প্রাবন্ধিকের মুখে ভাষা জুগিয়েছে। তার লেখার সহজ সরল বাকভঙ্গি বা কৌতুক শ্লেষ ব্যঙ্গ বা মার্জিত রুচি ইত্যাদি সবই কৃষ্ণনগরের ভাষার গুণেই তিনি প্রাপ্ত বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে ভারতচন্দ্র অন্নদামঙ্গলের আরম্ভে একবার বললেন যে কৃষ্ণচন্দ্র ভক্তি আসে ভারত সরস ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। তারপর আবার বলছেন নূতন মঙ্গল আসে ভারত সরস ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায়। এই যে কৃষ্ণচন্দ্রের আদেশ এবং আজ্ঞার প্রসঙ্গ, এবং তিনি তার স্বভাব গুণে কহিলে সরস কথা বিরস বাখানে, এইভাবেই তিনি তার কাব্যের উপস্থাপনা করে গেছেন। ভারতচন্দ্রের লেখার ভিতরে কোন গুণের আমরা সাক্ষাৎ লাভ করব তার সন্ধান তিনি নিজেই দিয়েছেন। ভারতচন্দ্র নিজেই পড়িয়াছি সেই মতো লিখিবারে পারি কিন্তু সে সকল লোকে বুঝিবারে ভারী, নারবে প্রসাদ গুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনি মিশাল। ভারতচন্দ্র যা পড়েছিলেন তা লিখতে পারতেন, তা বিষয়ে তিলমাত্র সন্দেহ না করাই উচিত, কিন্তু এই বুঝিবারে ভারী আমাদের কাছে অন্যভাবে বা কঠিনভাবে আসবে বলে তিনি তা এড়িয়ে গেছেন। তাই বই পড়া মুখস্থ পাণ্ডিত্য ইত্যাদিকে তিনি এই প্রসাদ গুণ সেখানে বা ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলোকে বাদ দিয়ে তিনি যে রস যে অনুভূতি সঞ্চার করেছেন, আসলে ভারতচন্দ্রের যে পাণ্ডিত্য তা তিনি নিজেও বলেছেন যে তিনি কি কি অধ্যয়ন করেছেন বা কতটুকু বিদ্যায় তিনি পারঙ্গম। ব্যাকরণ অভিধান সাহিত্য নাটক অলঙ্কার সঙ্গীত শাস্ত্রের অধ্যাপক পুরাণ আগম বেত্তা নাগরী পারসী। এই যে ব্যাকরণ অভিধান নাটক সাহিত্য অলঙ্কার সঙ্গীতশাস্ত্র পুরাণ পারসী ভাষা ইত্যাদি তিনি যেই মতো পড়েছিলেন সে মতো লিখেননি। তিনি বাঙালিকে সহজ সরল ভাবেই সরস করে খানিকটা কৌতুক ব্যঙ্গ বিদ্রুপ বা তির্যক ভঙ্গিতেই তার বক্তব্য উপস্থাপন করে গেছেন কাব্যে এবং তার সাহিত্য চর্চায়।
তো সেই হিসাবে তাকে যথার্থ সাহিত্য রসের রসিক বলা যায়। এ জাতীয় রসগ্রাহীরা জানেন যে সাহিত্যের রস এক নয়, বহু এবং বিচিত্র। তো ভারতচন্দ্রের কাব্যে প্রসাদ গুণ যে অপূর্ব একথা এতই প্রত্যক্ষ যে যে কোনো সচেতন পাঠক বুঝে নেন। আসলে সাধারণের কাছে সহজবোধ্য সেই লেখাই কি প্রসাদ গুণে গুণান্বিত, এরকম একটি প্রশ্ন। প্রসাদ গুণ হচ্ছে এমনই একটি জিনিস যে তা উপভোগের জিনিস। কালিদাসের কবিতার চাইতে মল্লিনাথের টিকার প্রসাদ গুণ ঢের বেশি হতো। মল্লিনাথ একজন প্রখ্যাত সংস্কৃত টিকাকার। প্রমথ চৌধুরী বিশ্লেষণ করছেন যে প্রসাদ গুণ হচ্ছে ভাষার একটি বিশিষ্ট রূপ। ভারতচন্দ্রের হাতে তা বঙ্গ সরস্বতীর একাধারে তন্নি শ্যামা শিখর দশনা রূপ ধারণ করেছে। যাই হোক, এই সরল তরল ভাষা তার পূর্বে কেউ লিখেছেন কিনা বা এভাবে প্রকাশ সহজ সরল করেছেন কিনা সে বিষয়ে সন্দিহান প্রমথ চৌধুরী, এবং তার অপর কোনো সাহিত্য জানি না। বাংলা সাহিত্য নিয়েই তিনি কথাগুলি বলছেন। তো বৈষ্ণব সম্প্রদায়ের মুখে তিনি যে বৈষ্ণব পদাবলীর ভাষাভঙ্গির যে পরিচয় পেয়ে ওই দার্জিলিং এ পাঠ করা প্রবন্ধে যে চণ্ডীদাসের কথা বলতে চেয়েছেন, পরে তিনি জানতে পারেন বা আবিষ্কার করেন যে সেই চণ্ডীদাস কৃষ্ণ কীর্তনের বড়ু চণ্ডীদাস নয়। তাই সেই হিসাবে তিনি পূর্ব প্রবন্ধে যে চণ্ডীদাসের পদাবলীর ভাষার মহাগুণ কীর্তন করেছেন তা তিনি বলছেন যে সেটা তার তথ্য অপ্রতুলতার জন্য ত্রুটি হয়েছে বা ভুল হয়েছে। তো ভারতচন্দ্রের এই উক্তি সত্য যে নবদ্বীপ সেকালে ছিল ভারতীর রাজধানী ক্ষিতির প্রদীপ। যে ভাষার যে প্রসাদ গুণ একথা বলা বাহুল্য, ভাষা ছাড়া ভাব নেই। নীরব কবির অন্তিমে আমি বিশ্বাস করি না, যা আমার ভাষার গুণ বলে মনে করি, তাই এই গুণের প্রকাশ ইত্যাদি। ভারতচন্দ্র চেয়েছিলেন আসলে যে তাঁর কাব্যে প্রসাদ গুণ থাকবে এবং তা হবে রসালো বা রসাল। এই দুই বিষয়ে তাঁর মনস্কামনা সিদ্ধ হয়েছে। তবে তাঁর কাব্যের যে একটি বিশেষ রস, প্রাবন্ধিক মনে করেন এ যুগে তা অস্পৃশ্য। রসটির নাম আদিরস। আসলে উক্ত রসের শারীরিক ভাষ্য এ যুগের কাব্যে চলে না, এবং চলে হয়তো দেহতত্ত্ব নামক কোনো অন্য উপবিজ্ঞানে। সে যাই হোক, এ প্রসঙ্গে তিনি একটি জিজ্ঞাসা ছুড়ে দিয়েছেন যে সংস্কৃত কবিরা কি খুব শ্লীল? রামপ্রসাদ অনেকের কাছে মহাসাধক বা মহাকবি, শ্যামাসাধক, গান রচয়িতা, নিঃসন্দেহে নিষ্কলুষ কবি, কিন্তু বিদ্যাসুন্দর রচয়িতা রামপ্রসাদও কি তাই? চণ্ডীদাস মহাকবি, কিন্তু তার রচিত কৃষ্ণ কীর্তন কি বিদ্যাসুন্দরের চাইতেও সুরুচি সম্পন্ন? এ দুয়ের নিশ্চয়ই প্রভেদ আছে, যে বিদ্যাসুন্দরের অশ্লীলতা আবৃত এবং কৃষ্ণ কীর্তনের অনাবৃত, এবং তিনি ভারতচন্দ্রের এই কলঙ্ক মোচন করতে চাইছেন না বা করা সম্ভব নয় এবং অনাবশ্যকও। আমার তার জিজ্ঞাসা এইটি যে এই দোষে প্রাচীন কবিরা প্রায় সকলেরই সমান দোষ, সেই জন্য তার একা ভারতচন্দ্রকে তিরস্কার করবার তিনি কারণ খুঁজে পান না। এর প্রথম কারণ হতে পারে যে ভারতচন্দ্রের কাব্য যত সুপরিচিত অপরের হয়তো ততটা নয়, এবং নিশ্চয়ই নয়। ভারতচন্দ্র যতটা যুগে যুগে পঠিত হয়েছে এবং পঠিত বা পরিচিত হওয়ার ফলে তাকে শ্লীল অশ্লীল ইত্যাদি ব্যাখ্যায়িত করা যায়। আর দ্বিতীয় কারণ হিসেবে বলছেন যে ভারতচন্দ্রের অশ্লীলতার ভিতরে একটা আর্ট আছে, অপরের শুধু আছে নেচার। ভারতচন্দ্র যা দিয়ে ঢাকা দিতে গিয়েছিলেন তাতেই তা ফুটে উঠেছে। তার ছন্দ অলঙ্কার এর প্রসাদেই তার কাব্যে কারো চোখ কান এড়িয়ে যায় না, এবং পাঠকের পক্ষে এই জিনিস উপেক্ষা করবার পথ তিনি রাখেননি। তবে এক শ্রেণীর পাঠক নিশ্চয়ই আছে যাদের কাছে অশ্লীলতাটা চোখে পড়ে না যতটা পড়ে তার আর্ট। তারপর ভারতচন্দ্রের অশ্লীলতা গম্ভীর নয়, সহাস্য। যাই হোক, ভারতচন্দ্রের সাহিত্যের প্রধান রস কিন্তু আদিরস নয়, হাস্যরস বলে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী মনে করেন। তবে এ রস মধুর রস নয়, কারণ এ রসের জন্মস্থান হৃদয় নয় মস্তিষ্ক, জীবন নয় মন। হ্যাঁ, সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে এ রসের নাম আছে, কিন্তু সংস্কৃত কাব্যে এ রসের বিশেষ স্থান নেই। সংস্কৃত নাটককে ওই ভাঁড় বিদূষকদের রসালাপে আমরা শুনি, আমোদিত হয়, হাসি পাই তাদের কথায়, কিন্তু তাদের কথার হাস্যরসের একান্ত অভাব। এ হচ্ছে নিশ্চয়ই একটা পেটের দায়ে রসিকতা করার মতো ব্যাপার।
তবে বাংলার প্রাচীন কবিরা এই রসে বঞ্চিত নন। শুধু ভারতচন্দ্রের লেখার একটা বিশেষ করে ফুটে উঠেছে। ভারতচন্দ্র এ কারণে বহু সাধু ব্যক্তিদের কাছে অপ্রিয়, কিন্তু হাস্যরস যে অনেক ক্ষেত্রে শ্লীলতার সীমা লঙ্ঘন করে তার পরিচয় অ্যারিস্টোফেনিস থেকে আরম্ভ করে আনাতোল ফ্রাঁ পর্যন্ত সকল হাস্যরসিকের লেখায় একথা জিনিস পাওয়া যায়। এর কারণ হাসি জিনিসটাই অশিষ্ট, কারণ তা সামাজিকের শিষ্টাচারের বহির্ভূত বলে প্রমথ চৌধুরী হুবহু কথাটি বললেন। সাহিত্যের হাসি শুধু মুখের হাসি নয়, মনেরও হাসি। হাসি হচ্ছে সামাজিক জড়তার প্রতি প্রাণের বক্রোক্তি, সামাজিক মিথ্যার প্রতি সত্যের বক্রদৃষ্টি। হ্যাঁ, অবশ্য ঠিক যে ভারতচন্দ্রের কাব্য অশ্লীলতা দুষ্ট সে কথা সকলে জানেন, কিন্তু তার হাসিও নাকি জঘন্য। সুন্দরের যখন রাজার সম্মুখে বিচার হয়, তখন তিনি বীরসিংহ রায়কে যেসব কথা বলেছিলেন তা শুনে জনৈক সমালোচক পণ্ডিত বলেন যে শ্বশুরের সঙ্গে এহেন ইয়ার্কি কোন সমাজের সুরীতি। হ্যাঁ, এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী নিজেও জিজ্ঞাসা করছেন যে এরূপ সমালোচনা কোন সাহিত্যের সুরীতি, এর নাম ছেলেমি না জ্যাঠামি। তার নারীগণের প্রতিনিন্দা দেখতে পাই আমাদের কাছে নিতান্ত অসহ্য। সে নিন্দার অশ্লীলতা বাদ দিয়ে তার বিদ্রুপে নাকি পুরুষের প্রাণে ব্যথা লাগে, কষ্ট লাগে, আঘাত আসে। বোঝাই যাচ্ছে সাহিত্যে কিন্তু মুখের হাসি নয়, মনের হাসির প্রাধান্য বেশি। ভারতচন্দ্রের কাব্যে হাসি হলো সামাজিক জড়তার প্রতি প্রাণের বক্রোক্তি। তবে নানাভাবেই ভারতচন্দ্রকে সমালোচিত হতে হয়েছে। স্বর্গে রূপকথা নিয়ে তার পরিহাস বহু মানুষ নিতে পারেননি, মহা অপরাধ বলেই গণ্য হয়েছে। তবে ভারতচন্দ্রের কাব্যের হাস্যরস অত্যন্ত স্বাভাবিক, আর লেখকের মুখের এই হাসি কেড়ে নেওয়াকে প্রাবন্ধিক নৃশংসতা এবং অন্যায় বলেই মনে করছেন আর কি। পরিশেষে একটি বক্তব্য পাঠক সমালোচকদের কাছে নিবেদন করেই যে ইংরেজ শুভাগমনের বহু পূর্ব হতেই বাংলা ভাষায় সাহিত্য রচিত হয়েছে। অনেকে যারা মনে করেন 1757 খ্রিস্টাব্দ বাংলা ভাষা ও বাংলা জাতির জন্ম তারিখ, তাদের সেই ধারণা নিতান্তই অমূলক। আমাদের শিক্ষাগুরুর মতে বাঙালি জাতির জন্ম তারিখ হচ্ছে 1757 খ্রিস্টাব্দ বলে তিনি মত প্রসূত করেন, এবং একটি প্রার্থনা তিনি ভারতচন্দ্রের ভাষাতেই করে প্রবন্ধ শেষ করছেন। সেই আজ্ঞা অনুসারী কথা শেষে ভয় করি, ছল ধরে পাছে খলজন, রসিক পণ্ডিত যত, যদি দেখো দুষ্টু মতো, সারি দিবা এই নিবেদন। ধন্যবাদ সকলকে।